স্টুডেন্টস, আজ আমি তোমাদের পড়াবো একাদশ শ্রেণীর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে কিন্তু কৃষ্ণবস্তুর বিকিরণ এবং আলো প্রতিক্রিয়া ব্যাখ্যা যুক্তিপূর্ণভাবে করা সম্ভব নয়। এর জন্য বিজ্ঞানী প্ল্যাঙ্ক 1901 খ্রিস্টাব্দে একটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বা বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব প্রকাশ করেছিলেন এবং তিনি এই তত্ত্বে কতগুলো কথা বলেছিলেন যে কোনো বস্তুর দ্বারা শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, মানে এক নাগাড়ে কিন্তু আমরা কোনো বস্তু থেকে শক্তি পাবো না। এই যে শক্তির শোষণ বা বিকিরণ সর্বদা একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। তার মানে কি, সেটা সবসময় হবে, যদি এই শক্তির বিকিরণ হয় তাহলে সেটা হবে এন এইচ নিউ। আমরা সবাই এরপরে পড়বো যে শক্তিকে আমরা এইচ নিউ দ্বারা প্রকাশ করবো এবং এই এনটা সবসময় হবে 1, 2, 3 এরকম, কখনোই 0 এগুলো হবে অ্যান্ড সো অন, কিন্তু 0.5 বা 0.25 এরকম কখনোই হবে না, মনে থাকবে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন এই যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি যারই গুণিতক আমরা নিচ্ছি, এই স্বল্প পরিমাণ শক্তিকে বলা হচ্ছে কোয়ান্টাম, এবং আলোর ক্ষেত্রে যদি সেই কোয়ান্টাম ব্যবহার করা হয় তবে তাকে কিন্তু বলা হবে ফোটন। এবং 3 নম্বর পয়েন্টে বলেছেন যে এই যে কোয়ান্টামের শক্তি বা যে বিকিরিত শক্তির পরিমাণ, সেটা কখনোই কনস্ট্যান্ট নয় বা ধ্রুবক নয়, সেটা সবসময় বিকিরিত বা শোষিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে, মনে থাকবে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি থাকে তা কম্পাঙ্কের সমানুপাতিক। আমি যদি কে কোয়ান্টামের শক্তি ধরে নিই এবং এটাকে যদি ধরে নিই কম্পাঙ্ক কোয়ান্টামের, তাহলে সেটা সবসময় সমানুপাতিক রিলেশন হবে। তাহলে সমানুপাতিক থেকে যদি কনস্ট্যান্ট আনতে চাই তাহলে একটা ধ্রুবক আনতে হয়, আমরা জানি। তো এইখানে এইচটা হচ্ছে সেই ধ্রুবক এবং এটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেহেতু এই তত্ত্বটা প্ল্যাঙ্ক দিয়েছিলেন এবং এর একটা নির্দিষ্ট মান আছে যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক করার সময় কিন্তু এগুলো তথ্য প্রোভাইড করা হবে। তার মান হচ্ছে 6.626 × 10⁻⁻27 আর্ক সেকেন্ড, মনে থাকবে। 5 নম্বর পয়েন্টে বলেছে একটি বস্তু দ্বারা বিকিরিত শক্তি, আমি যেটা বললাম প্রথম পয়েন্টেই, সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হতে পারে। এইচ নিউ, 2h নিউ, 3h নিউ হতে পারে, 4h নিউ হতে পারে, হলেও কখনোই কিন্তু সেটা পয়েন্ট বা ভগ্নাংশে হবে না, মনে থাকবে। তাহলে এগুলো হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের সুবিখ্যাত বিজ্ঞানী নিলস বোর প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে পরমাণুর সুস্থিরতা এবং রেখা বর্ণালীর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলেন। তিনিও রাদারফোর্ডের মতো বলেছিলেন যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে, কিন্তু তিনি কতগুলো মতবাদ দিয়েছিলেন যেগুলোকে আমরা পরবর্তীকালে বোর রাদারফোর্ড মডেল বা শুধুমাত্র বোরের মডেল হিসেবে আমরা বলতে পারি। তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসগুলোর চারপাশে যে ইলেকট্রনগুলো ভ্রাম্যমান থাকে তা শুধুমাত্র যে কোনো কক্ষপথে আবর্তিত হবে না, বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হবে, এবং শুধু বৃত্তাকার হলেই হবে না, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে তারা আবর্তিত হবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে, এবং এই আবর্তনের সময় তাদের যে ব্যাসার্ধ সেটা এমন হবে যেন তাদের কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এমভিআর দিয়ে ডিনোট করব, h/2π এর পূর্ণ সরল গুণিতক হয়। সেটা দেখে নিই আমরা কেমন। এই কথাটাই আমি লিখেছি এবং এখানে বলেছে যে এমভিআর সেটাকে যেন এন, এই যে এন এর h/2π এর পূর্ণ সরল গুণিতক হয়। সেখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনেরই বেগ, এই ভ্রাম্যমান ইলেকট্রনের বেগ, শুধু বেগ, কৌণিক ভরবেগ নয়, এবং এই যে আর তা হলো ওই কক্ষপথের ব্যাসার্ধ, মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে মানে এই নিউক্লিয়াস যদি আমরা এটাকে ধরি তাহলে এটা প্রথমটাকে আমরা 1 বলবো, তারপর 2 বলবো, 3 বলবো অ্যান্ড সো অন, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। আর এইচ তো আমরা জানি প্ল্যাঙ্কের ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান রয়েছে। তাহলে এটা হচ্ছে বোরের পরমাণুর মডেলের ফার্স্ট পয়েন্ট, মনে থাকবে আশা করি। সেকেন্ড পয়েন্টে বলেছে যে বলেছেন যে এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথগুলো যখন ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে তখন ইলেকট্রনগুলো কোনো প্রকার শক্তি শোষণও করে না, বর্জনও করে না, অর্থাৎ ইলেকট্রনগুলো স্থির নয় কিন্তু সেই কক্ষপথগুলো স্থির। তাই সেই পার্টিকুলার কক্ষপথগুলোকে বলা হচ্ছে সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট। আবর্তনের সময় ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি যখন আবর্তন করে আবর্তনের সময় কোনো প্রকার শক্তি শোষণ বা বর্জন করে না,
অর্থাৎ ইলেকট্রনগুলি এক্ষেত্রে স্থির না থাকলেও তাদের কক্ষপথগুলি স্থির হয়ে থাকে। এই কক্ষপথগুলিকে আমরা সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট বলবো। মনে থাকবে। এক্ষেত্রে আমার একটা কথা বলা রয়েছে যে আমরা যখন কোনো সিঁড়ি দিয়ে লাফ দিয়ে উপরে উঠি, লাফ নয় সিঁড়ি দিয়ে, আমরা যখন কোনো সিঁড়ি দিয়ে উপরে উঠি, এমন কি কোনো অবস্থা আসে যে দুটো সিঁড়ির মাঝখানে আমরা পা ফেলে রয়েছি? তেমন তো আসে না। এক্ষেত্রেও তাই, এমন কোনো অবস্থা আসবে না যে আমরা ধরে নেব যদি এটা একটা পরমাণু হয় এবং এর ভেতরে যদি নিউক্লিয়াস থাকে এবং এগুলোকে আমরা নানা রকম ব্যাসার্ধের কক্ষপথ বলছি, এবং এই কক্ষপথে কখনো ইলেকট্রন এই দুটোর মাঝখানে থাকবে না, সবসময় হয় এই কক্ষপথের মধ্যে থাকবে এবং অথবা এই ব্যাসার্ধের কক্ষপথে থাকবে, কখনো কিন্তু দুটোর মাঝখানে থাকবে না। মনে থাকবে এই পয়েন্টটা। এবার 3 নাম্বার বলেছে যে এরকম তো হতেই পারে যে যখন আমরা ধরো অনেকটা শক্তি সঞ্চয় করে নিলাম তখন সিঁড়িতে আমরা উপরে উঠতে পারি। এখানে বলেছে যখন কোনো আমরা শক্তি শোষণ করব, 3 নাম্বার পয়েন্টে বলেছে যে ইলেকট্রনগুলো যখন কোনো শক্তি শোষণ করে তারা তখন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয়। মানে শোষণ করলে আমরা কি করি, নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে চলে যাই। তেমন করে এখানেও তাই, যে যখন আমরা মানে কোনো ইলেকট্রন যখন কোনো শক্তি সঞ্চয় করে, শোষণ করে আর কি, তখন কিন্তু তারা নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারে। তেমন করে আবার ইলেকট্রনগুলো যখন শক্তি বিকিরণ করে তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের কক্ষপথে আসতেই পারে। ধরে নিলাম এটা নিউক্লিয়াস এবং এর চারিদিকে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরছে। এবার বলেছে যখন তারা খুব, এখানে ধরো একটা ইলেকট্রন রয়েছে, তো যখন তারা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে তখন এই ইলেকট্রনটা এখানে চলে আসছে, তাই তো? তার মানে কিছু পরিমাণ শক্তি শোষণ করছে। আমরা যখন কোনো কিছু খাই তারপর শক্তি সঞ্চয় করি, তারপরেই তো সিঁড়ি দিয়ে উঠি, তাই তো? আবার যখন সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে যায়, হাঁপিয়ে যায়, তখন আবার শক্তি ছাড়তে মানে রিলিজ করতে করতে আমরা উপর থেকে নিচে নামি। তেমন করে ধরে নাও এগুলো সিঁড়ি। এবার এই কক্ষপথের নাম ধরো দিলাম এন, তো যাই হতে পারে, এল এম এন যা কিছু হতে পারে, হ্যাঁ, এল ধরে নিলাম, তারপর একটা এম এন, এরকম করে যাই হোক চলে যেতে পারে। ধরো কোনো কক্ষপথে ইলেকট্রন রয়েছে এন কক্ষে, এবার সেখান থেকে ইলেকট্রন তার শক্তি, ইলেকট্রনগুলোকে আমরা যদি এমনিভাবে প্রকাশ করি, ইলেকট্রনগুলো কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে যার ফলে উপর থেকে নিচে আসতে পারবে। আমরা সিঁড়ি থেকে উপর থেকে নিচে আসি যখন, তখন শক্তি ছেড়ে দিই। এটাই বলেছে 3 নাম্বার স্বীকার্য বা 3 নাম্বার পয়েন্টে, যে বলেছে ইলেকট্রনগুলো, বোরের পরমাণু মডেলের ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। শক্তি স্তরে আসতে পারে বা উল্টোটাও হতে পারে, বা শোষণ করে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরেও যেতে পারে, তাই তো? এইটাই বলেছে যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, কিন্তু কোনোভাবেই দুটি শক্তি স্তরের মাঝে অবস্থান বা দুটি কক্ষের মাঝখানে অবস্থান করবে না। তাহলে এটা আমরা বলতে পারি যে এখান থেকে এখানে আসতে পারে শক্তি বিকিরণ করে, কিংবা এখান থেকে এখানে যেতে পারে শক্তি সঞ্চয় করে, কিন্তু কখনোই কিন্তু দুটোর মাঝখানে, এই মাঝখানে হতে পারে যেহেতু এটা নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধ, কিন্তু এখানে কিংবা এখানে এগুলো জায়গায় থাকবে না। তাহলে এখান থেকে আমরা এগুলো বোরের 3টে স্বীকার্য আমরা বুঝে গেলাম।